ঘোষণা দিলেন, পীর সাহেব চরমুনাই যখন ঘোষণা দিলেন আমরা বঙ্গভবন ঘেরাও করব, ছাত্রদের আন্দোলন, চব্বিশটা আন্দোলন, তারপর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষগুলা ঢাকামুখী হয়েছে এবং সব আপনাদের আন্দোলন সফল হয়েছে। এই মুহূর্তে আপনারা দেশবাসীর উদ্দেশ্যে কি বার্তা দিবেন বা কি সরকার চাচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই যে একটি জগদ্দল পাথর আমাদের উপরে চেপে বসেছিল, আল্লাহ তাআলা সেটাকে আমাদের উপর থেকে সরিয়ে দিয়েছেন। এখন পীর সাহেব চরমোনাই, আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ ফয়জুল করিম এবং আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ ওলামায়ে এই গণ অভ্যুত্থানের মধ্যে এটা জাতির কাছে কখনো অস্বীকার করার সুযোগ নেই। এই দেশের প্রত্যেকটা শ্রেণী এবং পেশার মানুষ ওলামা একরামদেরকে শ্রদ্ধা করে এবং ওলামা একরামদের দিক নির্দেশনার অপেক্ষায় থাকে। যখনই দেখেছেন পীর সাহেব চরমোনাই সহ ওলামা একরাম এই গণ অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছেন, তখন জাতির মানুষ, জাতীয়ভাবে সকল শ্রেণী পেশার মানুষ এই গণ অভ্যুত্থানের জন্য ঝাঁপিয়ে পড়েছিল। তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন আমাদের এই সিলেটেই গণ মিছিলের কর্মসূচি ছিল সারা বাংলাদেশেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে। যখনই ছাত্র সমন্বয়কারীরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যখনই তারা কর্মসূচি ঘোষণা করেছিল ঢাকার লং মার্চের, তখনই পীর সাহেব চরমোনাই আমাদের এই গণমিছিলকে স্থগিত, নেতৃবৃন্দকে, নেতাকর্মীকে ওই ঢাকা লং মার্চের, ঢাকা টু মার্চ সেটা বাস্তবায়নের জন্য নির্দেশনা দিয়েছিলেন। আমাদের অসংখ্য, এই সিলেটেরও শতাধিক নেতাকর্মী এখনও আহত রয়েছেন। আমাদের অসংখ্য মানুষের ঘর বাড়ি এবং আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখনও আক্রান্ত রয়েছে। মামলার ভয় ছিল, যদি এই সরকার কোনোভাবে টিকে যেতে পারত তাহলে আমাদের হয়তোবা অনেক বড় ধরনের ঝামেলা হওয়ার সম্ভাবনা ছিল। তো সেই অবস্থা থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আমাদের ছাত্র সংগঠনের দশর্ধ নেতাকর্মী ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। তাদেরকে আল্লাহ তাআলা যেন শাহাদাতের মর্যাদা দান করে, এটাই দোয়া করি। আর এখন যেই অবস্থা চলছে, আমরা আজকে 9 দফা নিয়ে কথা বলেছি, এখানে হয়তোবা অনেক বলয় কাজ করছে, বিদেশি অনেক অবস্থান, বিদেশি অনেক মারপেচ এখানে কাজ করছে। আমরা একটা কথা স্পষ্টভাবে ওনাদেরকে বলে দিচ্ছি, আমাদের পাশে থেকে ভারত যেই শেখ হাসিনাকে রক্ষা করতে পারে নাই, এই অন্য কোনো ষড়যন্ত্র কয়েক হাজার মাইল দূর থেকে কাউকে রক্ষা করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা জনগণ সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে আমাদের কার্যক্রম আমরা চলমান রেখেছি, রাখবো, এবং এই দেশের ভবিষ্যৎ কিভাবে উজ্জ্বল হয় সেই জন্য আমাদের অবস্থান, সর্বোচ্চ অবস্থান। আপনারা যেটা দেখেছেন যে আমাদের জীবন দেওয়া পর্যন্ত আমরা কখনো কুণ্ঠিত বোধ করি নাই, ইনশাআল্লাহ আগামী দিনেও সেটা করব না। এখন একটা প্রত্যাশা রয়েছে, আমরা সকলে মিলে এই দেশটাকে নতুনভাবে গড়ব। যে 16 বছরের দেশের মধ্যে রাহাজানি হয়েছে, লুটতরাজ হয়েছে, একটা ভয় ভীতির সঞ্চার হয়েছে, এটাকে কাটিয়ে উঠে সকলে মিলে সংঘবদ্ধভাবে এই দেশকে নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভাই, আমরা দেখেছি গত সিটি কর্পোরেশন নির্বাচনে আপনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, কিন্তু ভোটের পরিস্থিতি ভালো ছিল না, যার কারণে আপনি নির্বাচন থেকে সরে গেলেন। এই সরকার কি সাধারণ মানুষের ভোটাধিকারের যে গণতান্ত্রিক অধিকার সেটা কি ফিরিয়ে দিতে পারবে আপনি মনে করেন? দেখেন, বিগত সরকার যারা স্বৈরশাসক হিসাবে যাদেরকে আমরা আখ্যা দিই, তারা প্রথমে এসেই আমাদের বিডিআর বিদ্রোহ করে আমাদের আর্মির অফিসারগুলোকে, একেবারে নিষ্ঠিক আর্মি অফিসারগুলোকে, এরপরে তারা হলমার্ক কেলেঙ্কারি, শেয়ার বাজার কেলেঙ্কারি, ব্যাংক লুটপাট সহ এই যে একের পর এক দেশ বিরোধী কার্যক্রম করেছে, সংবাদপত্রের কণ্ঠরোধ সহ, সংবাদপত্রের কলম রোধ সহ, এবং দেশের মধ্যে যে একটা দুর্নীতির অবস্থা তৈরি করেছিল এবং একটা লুটতরাজের অবস্থা তৈরি করেছিল, কেউ কথা বলতে চাইলে তার কণ্ঠকে চেপে ধরার যে একটা অবস্থা তৈরি করেছিল, তার সব শেষ যেই পরিণত ছিল সেটা হলো আমাদের ভোটাধিকার তারা হরণ করেছিল। আমাদের ভোটাধিকার, একটা জনগণ সে যদি অন্ততপক্ষে 5 বছর পরে একবার তার নেতা বাছাই করার সুযোগটা তাকে না দেওয়া হয়, তাহলে এই দেশ, গণতন্ত্র বলেন আর যাই বলেন, কোনো কিছুই আর এই দেশে থাকে না। আওয়ামী লীগ সরকার এটা করেছিল, মানুষের ভোটাধিকারকে হরণ করেছিল, এবং ভোটাধিকারকে হরণ করার সিলেট সিটি কর্পোরেশনে যেটা করেছিলেন, যেই মাধ্যমে বা যেই সিস্টেমে ওনারা করেছিলেন, সেটা হলো ইভিএম মেশিন। এই ইভিএম এর মাধ্যমে ওনারা এই ভোটাধিকারকে মানুষের কাছ থেকে হরণ করেছিলেন। আমি এই সিলেটের নির্বাচন কমিশনার, প্রশাসন সহ সবার কাছে, আপনাদের সামনে, সুশীল সমাজের কাছে বলেছিলাম যে এই ইভিএম থাকলে কখনোই কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব হবে না, এবং যিনি এই নির্বাচন করেছিলেন তিনি এই ইভিএম এর মাধ্যমে তার বই পেয়েছিলেন। আমরা যার জন্য এই নির্বাচনের 8 দিন আগে, আমরা নির্বাচনের ঠিক 8 দিন পূর্বেই আমরা নির্বাচন বয়কট করেছিলাম এবং এই নির্বাচনে মানুষকে না যাওয়ার জন্য আমরা বলেছিলাম।
আপনারা দেখেছেন এই সিলেট সিটি কর্পোরেশনের কোনো নির্বাচনই হয় নাই। সিলেট সিটি কর্পোরেশনের ইতিহাসে এই ধরনের ভোটারবিহীন কোনো নির্বাচন কখনোই কেউ আপনারা দেখেন নাই, আমরাও দেখি নাই। তার জন্য যিনি এই স্বঘোষিত এবং একজন সিলেক্টেড একজন পার্সন এখানে বসানো হয়েছিল, যিনি স্বঘোষিত একজন চেয়ার হোল্ডার ছিলেন, তিনি আজকে কোথায় আছেন কেউই জানে না। উনি কোথায় ভালো আছেন না খারাপ আছেন কেউই আমরা বলতে পারি না। আশা রাখি তিনি ভালো থাকবেন, কিন্তু তিনি এই পদের যোগ্য না। এই পদের যোগ্যতা যদি তাকে প্রমাণ করতে হয় তাহলে তাকে একটি সুষ্ঠু নির্বাচনে আসতে হবে। এসে এইটা আমাদেরকে দেখাতে হবে যে তিনি ভোট পেয়ে নির্বাচন করে এই চেয়ারে বসার মতো যোগ্যতা অর্জন করতে পেরেছেন। এটা ওনাকে প্রমাণ, চেয়ারে বসার কোনো যোগ্যতাই রাখেন না। আমরা বিশ্বাস করি যারা এখানে এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, যারা যেই জনগণ এদের সাথে সম্পৃক্ত হয়েছে, আমরা যারা সম্পৃক্ত হয়েছে, আমরা সবাই এই সুষ্ঠু পরিবেশের জন্য, সমতার জন্য, বৈষম্যের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি এবং এই ক্ষেত্রে নির্বাচনী পরিস্থিতির মধ্যেও তারা একটা আমূল পরিবর্তন নিয়ে আসবেন এবং জনগণের স্বার্থে এটাকে নিয়ে কাজ করবেন, এটা আমাদের বিশ্বাস। আমরা জানি প্রশাসন জনগণের মধ্যে একটু দূরত্ব হয়েছে, আপনার প্রশাসন সম্পর্কে কিছু বলবেন? দেখেন, এখানে যারা প্রশাসন এবং জনসাধারণের মধ্যে দূরত্ব তৈরি করেছেন তারা উচ্ছিষ্টভোগী একটা শ্রেণী। এই শ্রেণীকে চিহ্নিত করার আগ পর্যন্ত প্রশাসন এবং জনগণের যে দূরত্ব আছে সেটা কখনোই কাটবে না। এই শ্রেণীকে আগে চিহ্নিত করতে হবে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এদেরকে কঠোরভাবে প্রতিহত করতে হবে। করলেই দেখা যাবে জনগণ এবং প্রশাসনের মধ্যে যে দূরত্বটা আছে সেটা একেবারে কমে যাবে এবং এক কাতারে বসে আমরা সামনের দিকে চলতে পারবো। আসলে দাবির কিছুই নেই। যৌক্তিকভাবে যদি কোনো প্রয়োজনীয়তা তাদের থেকে থাকে তাহলে সেটা যে কোনো সরকারই হোক সেটা তাদেরকে দিবেই। এখানে দাবির কোনো বিষয় নেই। ওনারা মূলত যেটা হচ্ছে, ওনাদের মধ্য থেকে যারা উচ্ছিষ্টভোগী ছিলেন তাদের এই হীন কর্মকাণ্ডে, বিগত 16 বছরের হীন কর্মকাণ্ডে এখন জনগণের পক্ষ থেকে তাদের উপরে যে একটা আতঙ্ক এবং ভয় ভীতি কাজ করছে, এটাকে কাটানোর জন্য মূলত এই 11 দফা দিয়েছেন। এই সকল কিছুই না, ওনারা ওনাদের নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব পালন করুক এবং যারা দালালি করেছেন এতদিন এদেরকে শায়েস্তা করুন। জনগণ এমনিতেই ওনাদেরকে আপন করে নেবে। আমাদের 9 দফার মধ্যে আমরা আজকে বক্তব্যে বলেছি যে এটা জনগণের কথা। কেন জনগণের কথা? জনগণ, আমরা এই 9 দফার মধ্যে উল্লেখ করেছি মধ্যে অনৈতিক কার্যক্রম, সাংবাদিক হত্যা, সাংবাদিকদের কণ্ঠরোধ, দুর্নীতি, লুটতরাজ,